প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। আমি মোহাম্মদ জহিরুল ইসলাম, প্রভাষক, বাংলা, রাজবাড়ী সরকারি কলেজ। আমি এর আগেও তোমাদের সঙ্গে বেশ কয়েকটি ক্লাস নিয়েছি। প্রথম পত্র থেকেই একটি কবিতা পড়িয়েছিলাম, বিভীষণের প্রতি মেঘনাদ। এরপরে আজকের প্রথম পত্র বিষয়ে একটি গল্প পড়াবো। গল্পটির সঙ্গে আসলে আজকে আমরা পরিচিত হব এবং গল্পটির পেছনে আমরা জানি একজন লেখক আছেন। সেই বিখ্যাত লেখক, তার জীবন সম্পর্কে, তার জীবন কর্ম সম্পর্কে আজকে আমরা একটু জানার চেষ্টা করব। যাই হোক, আজকের এই ক্লাসটিতে তোমাদের স্বাগতম। আমরা যে ক্লাসটি নিতে চাই আজকে, আমার লেকচার নম্বর 5। ক্লাসটি হবে হচ্ছে অপরিচিতা গল্পের উপরে। তোমরা এই গল্পটির সঙ্গে আগেও পরিচিত ছিলে কম বেশি। তারপরেও গল্পটি যেহেতু তোমাদের এখন পাঠ্য, বোর্ড পরীক্ষায় এখান থেকে যথেষ্ট প্রশ্ন আসবে এবং সে প্রশ্নটির উত্তর আমাদেরকে দিতে হবে। যাই হোক, অপরিচিতা শব্দটির মধ্য দিয়ে বোঝা যাচ্ছে যে অথবা যিনি আমাদের কাছে পরিচিত নন, এমন একজনকে বলা হচ্ছে অপরিচিতা। আমরা এই গল্পটির মূল বক্তব্য এবং গল্প পাঠ ক্রমান্বয়ে করার চেষ্টা করব। আমরা অন্তত আজকের ক্লাসটিতে এই গল্পটির লেখক রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আমরা জানব। আমরা জানি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এমন একজন ব্যক্তি, এমন একজন ব্যক্তিত্ব, এমন একজন প্রতিষ্ঠান, অর্থাৎ তাকে প্রতিষ্ঠান বললেও বলাটা কম হয়ে যায়। আমরা এই কারণেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে অনেক বড় অর্থে নিই যে আমরা জানি সূর্য উঠলে যেমন সমস্ত অন্ধকার দূর হয়ে যায়, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আবির্ভাব বাংলা সাহিত্যে ঠিক সেরকমই। সূর্য ওঠার সাথে সাথে সকল অন্ধকার দূর হয়ে গিয়ে যায় এবং আমরা দেখেছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য সাধনার মধ্য দিয়ে বাংলা সাহিত্যের যে অন্ধকার ছিল, অতল অন্ধকার, গহীন অন্ধকার, সে অন্ধকারটি দূরীভূত হয়ে গিয়েছে। অর্থাৎ বাংলা সাহিত্য থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে বাদ দিয়ে দিলে বাংলা সাহিত্য অন্ধকারে আচ্ছন্ন হয়ে যাবে। আমরা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে অনেক বলতে পারবো এবং কয়েকদিন, কয়েক মাস আলোচনা করলেও হয়তোবা শেষ হবে না। কিন্তু আমরা জানি আমাদের পাঠ্য অংশটুকু খুব বেশি নয়। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে খুবই সংক্ষিপ্ত সার একটি বর্ণনা দেওয়া হয়েছে, আমরা সেদিকে একটু আলোকপাত করার চেষ্টা করি। আমরা দেখব যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম ইংরেজি 1861, যেটি বাংলায় রূপান্তর করলে হবে 1268। তোমাদের জন্য এখানে একটি তথ্য দিয়ে রাখি, ইংরেজি সাল থেকে 593 অথবা 94 বিয়োগ দিলেই দেখবে খুব সুন্দর বাংলা সাল পাওয়া গিয়েছে। তোমরা এটি মনে রাখার চেষ্টা করো, কাজে লাগবে। 593 অথবা 94। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম তাহলে বললাম 1861। 7ই মে। এরপরে আমরা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একই সাথে মৃত্যু ডেটটাও আমরা বলে রাখি। 1861-তে জন্ম, মৃত্যুটা 1941 7ই আগস্ট। যাই হোক, আমরা 1268 জানি, বাংলায় এটা 25, এটা হচ্ছে বাংলায় 25শে বৈশাখ 22শে শ্রাবণ। জন্ম আর মৃত্যু 1268, ওদিকে 1338, মৃত্যুটা 1338। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কি সম্পর্কে আমরা বলেছি অনেক কিছু বলার আছে, কিন্তু আমরা খুবই সংক্ষিপ্ত সার কথা বলবো। শুধু আমাদের পাঠ্যভুক্ত আলোচ্য যতটুকু প্রয়োজন তারই সঙ্গে সংশ্লিষ্ট কথাটুকুই শুধু আমরা এই ক্লাসগুলোতে বলার চেষ্টা করব। যেমন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের যেহেতু আমরা অপরিচিতা গল্পটি পড়তেছি, এই সম্পর্কে প্রথম কথাটি যে বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোট গল্পের রচয়িতা হচ্ছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর।
তার প্রথম ছোট গল্প ভিখারিণী। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম ছোট গল্প ভিখারিণী 16 কিংবা 17 বছর বয়সের দিকে রচিত গল্পটি। এটি 1284 সালে প্রকাশিত। রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ গল্প, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা শেষ গল্প মুসলমানির গল্প। রবীন্দ্রনাথ ঠাকুরের যে গল্পগুলো আছে সংখ্যায় অনেক বেশি, 200 কম নয়। সবগুলো গল্প নিয়ে একটি গ্রন্থ রচনা করা হয়নি বা সংকলিত গ্রন্থ রচনা করা হয়নি, অর্থাৎ বেশ কয়েকটি সংকলিত বা নির্বাচিত গল্প গ্রন্থ করা হয়েছে। তো আমরা সেই নির্বাচিত গল্প গ্রন্থের নাম দেখি। আমরা একটা গ্রন্থের নাম নিচ্ছি গল্পগুচ্ছ। এটি রবীন্দ্রনাথ ঠাকুরের সেরা নির্বাচিত গল্পগুলোর সংকলিত একটি রূপ বা রূপের গ্রন্থ, সেটি হচ্ছে গল্পগুচ্ছ। এই এরপরও আমরা বলবো এছাড়াও তার অন্যান্য গল্প গ্রন্থ রয়েছে, যেমন গল্প স্বল্প, লিপিকা। এরপরও আরো দু একটি নাম না নিলেই নয়, যেমন সে। যাই হোক, রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ আমরা দেখবো। রবীন্দ্রনাথ ঠাকুরের অনেকগুলো কাব্যগ্রন্থ রয়েছে, যে কাব্যগ্রন্থ গুলো বর্ণনা দিলে বেশ সময় লাগবে, কিন্তু আমরা এতগুলো কাব্যগ্রন্থের নাম নিব না। আমরা সংক্ষিপ্ত কয়েকটি কাব্যগ্রন্থের নাম নেওয়ার চেষ্টা করি, যেমন সোনার তরী রবীন্দ্রনাথ ঠাকুরের খুবই বিখ্যাত একটি কাব্যগ্রন্থ সোনার তরী, নিঃসন্দেহে। এছাড়া আমরা সোনার তরীর বাইরে আরো কিছু কাব্যগ্রন্থের নাম নিচ্ছি, যেমন মানসী। রবীন্দ্রনাথ ঠাকুরের খুবই বিখ্যাত কাব্যগ্রন্থের মধ্যে মানসী, বলাকা, চিত্রা, পুনশ্চ, খনিকা খুবই উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ। আমরা বলছি সোনার তরী কাব্যগ্রন্থটা খুবই বিখ্যাত। এর বাইরে আমরা আরেকটা কাব্যগ্রন্থের নাম নিব, সেটি হচ্ছে গীতাঞ্জলি। গীতাঞ্জলি কাব্যটি প্রকাশিত হয় 1910 সালে, এবং এই গীতাঞ্জলি কাব্যেরই বেশ কিছু কবিতাকে নিয়ে মূলত সং সং অফারিংস নামে একটি নতুন কাব্যগ্রন্থ প্রকাশিত হয় 1912 সালে। আমরা বলছি 1910 সালে গীতাঞ্জলি কাব্যটি প্রকাশিত হয়। গীতাঞ্জলি কাব্যেরই বেশ কিছু কবিতা এবং অন্যান্য জায়গায় কিছু কবিতা নিয়ে ইংরেজিতে সং অফারিংস নামে একটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয় 1912 সালে, এবং বলা হয়ে থাকে এই কাব্যটির বেশিরভাগ কবিতা এবং রবীন্দ্রনাথ ঠাকুরের অন্যান্য সাহিত্যের বিশ্লেষণের উপর নির্ভর করে তাকে 1913 সালে নভেম্বর মাসে নোবেল পুরস্কারে ভূষিত করা হয়। নোবেল পুরস্কারের কথা যেহেতু আসলে, আমরা এই সাথে বলে রাখি যে আমরা খুবই অকৃতজ্ঞ জাতি। ভারতবর্ষের মানুষ খুবই অকৃতজ্ঞের পরিচয় দিয়েছে। যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালের নভেম্বরে এই ভারতবর্ষে বা উপমহাদেশের জন্য নোবেল পুরস্কারের মতো একটি দামি পুরস্কারের সম্মান এনে দিয়েছিলেন, সেই নোবেল পুরস্কারটি 2004 সালে রবীন্দ্রনাথ ঠাকুরের নিজ হাতে গড়া বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের শান্তিনিকেতনের থেকে এই 2004 সালে নোবেল পুরস্কারটি চুরি হয়ে যায়। যাই হোক, সোনাতরী, গীতাঞ্জলি, মানসী, খনিকা, চিত্রা, পুনশ্চ, বেশ কিছু কাব্যগ্রন্থের নাম বললাম। আমরা এখন রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাসগুলো নিয়ে দেখি। উপন্যাস খুবই গুরুত্বপূর্ণ একটি উপন্যাস চোখের বালি। এই চোখের বালি উপন্যাসেরই তোমরা বিনোদিনী চরিত্রের বিনোদ বা বিনোদিনী, আশালতা, মহেন্দ্র এদের নাম শুনে থাকতে পারো। গোরা, এরপরে গোরা, চতুরঙ্গ, ঘরে বাইরে, যোগাযোগ, শেষের কবিতা। আমরা এখানে একটা নাম পেয়ে যাচ্ছি, রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা। এই নামটি শেষের কবিতা দেখতে হলেও এটি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি গুরুত্বপূর্ণ উপন্যাস, এবং এই উপন্যাসটি রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ জীবনের দিকে গিয়ে উপন্যাসটি লেখা। যখন অনেকেই রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে বলতে শুরু করেছিলেন যে রবীন্দ্রনাথ ঠাকুরের বয়স শেষ, কবিগুরুর লেখালেখির ধার নেই, ইত্যাদি ইত্যাদি অনেক সমালোচনার প্রতিশোধ নিতে গিয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর অত্যন্ত যৌবন ভরা দীপ্ত কণ্ঠে দীপ্ত লেখা লিখে দেখালেন শেষের কবিতা নামক উপন্যাস। যাই হোক, এছাড়া আমরা
আরেকটা উপন্যাসের নাম নেই রবীন্দ্রনাথ ঠাকুরের, যেটা নৌকাডুবি। তোমরা অনেকে হয়তো নৌকাডুবি উপন্যাসের ঘটনা কেন্দ্রিক কোনো সিনেমা অথবা নাটক দেখে থাকতে পারো। নৌকাডুবি উপন্যাসের ঘটনাটি খুবই সুন্দর। নৌকা ডোবার উপরে ভিত্তি করে বউ বদল হয়ে গেল। যাই হোক, তোমরা যদি কখনো সুযোগ পাও নৌকাডুবি নৌকাডুবি উপন্যাস ভিত্তিক কোনো নাটক অথবা যদি কোনো সিনেমা পাও তাহলে দেখে নিও। নাট্যগ্রন্থগুলোর মধ্যে আমরা অনেকগুলো পাবো, যেমন এখানে রাজা পাচ্ছি, অচলায়তন, ডাকঘর, মুক্তধার, এই 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 যে গোটাচারিক নাটক। আমরা বলছি যে এর বাইরেও রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু নাটক আছে, যেমন ডাকঘরের বাইরে, মুক্তধারের বাইরে মনে করো মুক্তধার, ডাকঘর, অচলায়তন, রাজা, বিসর্জন, এরকম আরো কিছু নাটকের নাম পাওয়া যাবে। যাকে এই রাজা নাটকটা খুবই পরিচিত তোমাদের কাছে হতে পারে, কারণ রাজা নাটকের মধ্যে একটি গান আছে এরকম, আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে। অচলায়তন, ডাকঘর, মুক্তধার এগুলো খুবই গুরুত্বপূর্ণ নাটক। যাই হোক, আমরা এখানে গোটাচারিক নাটকের নাম পেলাম, তোমাদের বইতে দেওয়া আছে, এগুলো তোমরা একটু ভালো করে দেখবে। তারপর আমি একটু নতুন করে উপস্থাপনের চেষ্টা করছি। গল্প, তোমাদের যে অপরিচিত গল্পটি, ওটি প্রথম প্রকাশিত হচ্ছে সবুজ পত্র পত্রিকায়। আর সবুজ পত্র পত্রিকাটি আসলে 1914 সালে প্রকাশিত। আমরা জানি যে আমাদের প্রমথ চৌধুরী 1914 সালে সবুজপত্র পত্রিকাটি প্রকাশ করেন। এই সবুজপত্র পত্রিকাটিতেই আমাদের এই অপরিচিত গল্পটি প্রথম প্রকাশিত হয়, এটা 1321 বঙ্গাব্দে। যাই হোক, কার্তিক সংখ্যায় বেশ কিছু তথ্য আমরা দিলাম। সেটি হচ্ছে যে গল্পটি প্রকাশিত হয় সবুজপত্র পত্রিকায় 1914 সালে এবং 1321 বঙ্গাব্দে, এটা কার্তিক সংখ্যায়। এই অপরিচিত গল্প নিয়ে আরেকটু তথ্য দেই। অপরিচিত গল্পটি প্রথমত গল্প সপ্তকে স্থান পেয়েছিল, তারপরে গল্পগুচ্ছের যে তৃতীয় খণ্ড, এই তৃতীয় খণ্ডে বর্তমানে গল্পটির অবস্থান। অপরিচিত গল্পটি প্রথমত গল্প সপ্তক, তারপরে গল্পগুচ্ছের তৃতীয় খণ্ডে 1927 সালে এটি গল্পগুচ্ছের তৃতীয় খণ্ডে স্থান দেওয়া হয় অপরিচিত গল্পটি। যাই হোক, আমরা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে এত সময় যা কিছু কথা বললাম, তারপরেও আমরা আরেকটু বাড়তি কথাবার্তা বলার চেষ্টা করি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তিনি অত্যন্ত অভিজাত পরিবারের সন্তান এবং জমিদার পরিবারের সন্তান। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর শুধু নয়, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বপুরুষেরাও ভারতবর্ষে বা উপমহাদেশে অনেক আগে থেকেই বিখ্যাত ছিলেন। আমরা যদি দেখি যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের দাদা প্রিন্স দ্বারকানাথ ঠাকুর, তোমরা হয়তো ইতিমধ্যেই জেনে থাকবে এই প্রিন্স দ্বারকানাথ ঠাকুর ভারতীয় উপমহাদেশের প্রথম যে ব্যাংকিং ব্যবস্থা, অর্থাৎ এই ব্যাংকিং ব্যবস্থার সূত্রপাত কিন্তু এই প্রিন্স দ্বারকানাথ ঠাকুরই শুরু করেছিলেন। যাই হোক, তার দাদা ওই সময় আমলে কতটা আধুনিক ব্যক্তিত্ব সম্পন্ন লোক ছিলেন সেটা বোঝাই যাচ্ছে তার কাজে এবং কর্মে। তো ওই আমলে তিনি ব্যাংকিং প্রথা চালু করেছিলেন প্রিন্স দ্বারকানাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুরের দাদা। রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা দেবেন্দ্রনাথ ঠাকুর, উনিও খুব বিখ্যাত ছিলেন সমকালে। আমরা এটা ইতিহাস থেকে জানি, ধর্মের ইতিহাস থেকেও জানি যে 19 শতকে যে ধর্ম নিয়ে যে আলোচনা, যে সমালোচনা, সেখানে আমাদের দেবেন্দ্রনাথ ঠাকুর একটি ধর্মকেন্দ্রিক আলোচনার সঙ্গে সংযুক্ত ছিলেন এবং সেখানে তিনি বেশ বিখ্যাত হয়েছিলেন। তারপরে আমরা দেবেন্দ্রনাথ ঠাকুরের পরে রবীন্দ্রনাথ ঠাকুরের সম্পর্কে আসি, যে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাই বোন ছিলেন 14 জন, মোট 15 জন ভাই বোন ছিলেন। তার মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর 14তম সন্তান। খেয়াল করো যে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাই বোনই হচ্ছে 15 জন,
তার মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুরের অবস্থান হচ্ছে 14তম, আর ভাইদের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুরের অবস্থান হচ্ছে 8ম। তার মানে রবীন্দ্রনাথ ঠাকুর যে একই মাতার তারা তারা একই মাতার 15 জন সন্তান। এই 15 জন সন্তানের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুরের অবস্থান যদি 8ম হয়, ভাই বোনের মধ্যে যদি 14তম অবস্থানে হয়, তাহলে বুঝতেই হবে যে তার মাতার দিক থেকে রবীন্দ্রনাথ ঠাকুর খুব আদরের সন্তান হওয়ার কথা নয়, এবং আসলে বিষয়টিও তাই ঘটেছে। যেহেতু অন্তত 14তম সন্তান রবীন্দ্রনাথ ঠাকুরকে আসলে তার মাতার দিক থেকে এত দেখভাল করার সুযোগে নেই, তার জীবন স্মৃতি বা অন্যান্য স্মৃতিতে মাতাকে নিয়ে খুব বেশি কথাবার্তা পাওয়া যায় না। তার মানে বোঝাই যায় মাকে নিয়ে তাকে তার হয়তো ওই আবেগ অনুভূতির প্রকাশ বা গল্পটা সেরকম করে ওঠেনি। রবীন্দ্রনাথ ঠাকুর আসলে বেশিরভাগ সময় মানুষ হয়েছেন কাচারিতে, এবং ওই যে বাড়ির গৃহকর্মী যাদেরকে আমরা বলি, যে বোয়া বলি, গৃহকর্মী, গৃহকর্তা, ভৃত্য, এদের দ্বারা আসলে কাছারিতে বেশিরভাগ সময় মানুষ হয়েছেন। এবং আমরা বলেছি যে রবীন্দ্রনাথ ঠাকুর খুব বেশি লেখাপড়ার করার সুযোগও পাননি বা লেখাপড়া করেননি। তিনি রবীন্দ্রনাথ ঠাকুর বেশ কয়েকটি স্কুলে গিয়েছেন, অন্তত 4-5টা স্কুলে গিয়েছেন এসএসসি গন্ডি পাড়ি দেওয়ার আগেই। এসএসসির গন্ডি পাড়ি দেওয়ার আগে 4-5টা স্কুল পাড়ি দিয়ে 17-18 বছর বয়সে তিনি বিলেতে যান ব্যারিস্টারি পড়ার জন্য, যদিও পরিবার থেকে চাপ দিয়ে তাকে বিলেতে পাঠানো হয় ব্যারিস্টারি পড়ানোর জন্য। কিন্তু বিলেতে পড়তে গিয়েও উনি খুব বেশি সফল হতে পারেননি। সেখানে গিয়েও সেই আহ, কবিতা গল্প নিয়েই ব্যস্ত ছিলেন। যখন তার বাড়ি থেকে বুঝতে পারলো যে আসলে রবীন্দ্রনাথ ঠাকুরের সেখানে গিয়েও লেখাপড়া হচ্ছে না, তখন নিরুপায় হয়েই তাকে আবার দেশে ফেরত নিয়ে আসা হলো। আমরা এরপরে দেখবো যে রবীন্দ্রনাথ ঠাকুরকে যখন ফেরত নিয়ে আসা হয়, ফেরত নিয়ে আসার পরে তার যেহেতু আমরা বলছি জমিদার পরিবারের সন্তান, তাদের জমিদারি ছিল বেশ কয়েকটি জায়গায়, যেমন আমরা আমাদের এই বঙ্গভূমিতে সিরাজগঞ্জের শাহজাদপুর এবং কুষ্টিয়ার শিলাইদাতে ওনাদের জমিদারি ছিলেন। জমিদারি তখন ওনাকে ফেরত নিয়ে আসার পরে ওনাকে বিয়ে দেওয়া হয়। রবীন্দ্রনাথ ঠাকুর বিয়ে করেন, আমরা এটা জেনেছি যে রবীন্দ্রনাথ ঠাকুর বিয়ে করেন খুলনাতে। এবং তিনি এখানে যাকে বিয়ে করেন সেই শ্রদ্ধেয় নারীর নাম নাম ছিল ভবতারিণী দেবী। এবং আমরা দেখেছি এই ভবতারিণী দেবীকে রবীন্দ্রনাথ ঠাকুর বা রবীন্দ্রনাথ ঠাকুরের পরিবারে যাওয়ার পরে তার নাম পাল্টে রাখা হয়েছে আহ মৃণালিনী। যাই হোক, এই ভবতারিণী দেবী অথবা মৃণালিনী দেবী, তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের সহধর্মিণী, এবং এই সহধর্মিণীর বাড়িটি আমরা বলেছি খুলনাতে। যাই হোক, এরপরে রবীন্দ্রনাথ ঠাকুরের আরেকটি হৃদয় বিদারক ঘটনা ঘটে যায়। রবীন্দ্রনাথ ঠাকুর যে বছর বিয়ে করেন 84 সালের দিকে, তারপর পরই রবীন্দ্রনাথ ঠাকুরের বৌদি তার জ্যেষ্ঠ তার বড় ভ্রাতা অর্থাৎ ভাইয়ের স্ত্রী কাদম্বিনী দেবী, তিনি আত্মহত্যা করেন। এটি রবীন্দ্রনাথ ঠাকুরের মনের উপরে ব্যাপক দাগ কেটে যায়। কারণ আমরা বলেছি যে এই কাদম্বিনী দেবী যেহেতু তার আহ, ভাইয়ের ভাইয়ের সহধর্মিণী ছিল, এবং রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে খুবই ভালো সম্পর্ক ছিল। রবীন্দ্রনাথ ঠাকুর যখন এই যে কবিতা গল্প এগুলো লেখালেখি করতেন, এবং সেগুলো তিনি তার এই কাদম্বিনী দেবীর সঙ্গে আহ, সেগুলো নিয়ে আলাপ আলোচনা করতেন। অর্থাৎ তার গল্প কবিতা উপন্যাসের একজন ভালো পাঠক ছিলেন আমাদের এই কাদম্বিনী দেবী। যাই হোক, কাদম্বিনী দেবী মারা গেলেন, এরপরে জমিদারি ভাগ হয়ে গেল। রবীন্দ্রনাথ ঠাকুরের ভাগ্যে পড়লো আমাদের কুষ্টিয়ার শিলাইদহ অঞ্চল এবং সিরাজগঞ্জের শাহজাদপুর অঞ্চল। রবীন্দ্রনাথ ঠাকুর এই অঞ্চলে আসার পরে সেটা প্রায় 1890 সালের দিকে ওনার জমিদারি ব্যবস্থায় খুব বেশি সফলতা দেখাতে পারেন নাই। আমরা জানি যে রবীন্দ্রনাথ ঠাকুর এই অঞ্চলে আসার পরে সবচেয়ে ভালো গল্প রচনা করেছেন এই কুষ্টিয়ার শিলাইদহ এবং সিরাজগঞ্জের শাহজাদপুর আসার পরে। সবচেয়ে ভালো গল্পগুলো এবং ছোট গল্পের সবচেয়ে স্বর্ণ যুগটা বলা হয় এই সময়, আমরা যে সময়টাতে তিনি কুষ্টিয়ার শিলাইদহ এবং সিরাজগঞ্জের শাহজাদপুরে কাটিয়েছেন।
এরপরে আমরা বলবো যে এই সময়ে রবীন্দ্রনাথ ঠাকুরের সবচেয়ে ভালো মানের কবিতাগুলো এসেছে। যেমন তার মধ্যে একটি নাম নিচ্ছি আমরা সোনার তরী। রবীন্দ্রনাথ ঠাকুর বলা হয়ে থাকে যে কুষ্টিয়ার শিলাইদহ অঞ্চলে, কুষ্টিয়ার শিলাইদহ অঞ্চলে তিনি নদীতে ঘুরে বেড়াতেন এবং নদীতে ঘুরে বেড়ানো অবস্থায় অনেকগুলো কবিতা রচনা করেন। সেই কবিতাগুলোর সমষ্টি একসময় সোনার তরী, এবং সোনার তরীতে তার বিশেষ প্রতিফলনও দেখা যায়। যাই হোক, এরপরে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের পারিবারিক অবস্থানের দিকে যদি তাকাই, তাহলে দেখবো যে রবীন্দ্রনাথ ঠাকুরের দুই মেয়ে এক ছেলে, যারা প্রত্যেকেই খুবই বেদনাদায়ক। এই অধ্যায়টি, রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনটা আসলে খুবই দুঃখে ভরা। কারণ রবীন্দ্রনাথ ঠাকুর জীবিত থাকা অবস্থায় তার এই দুই মেয়ে এক ছেলে মারা যান, যেটাকে আসলে রবীন্দ্রনাথ ঠাকুর কোনোভাবেই মেনে নিতে পারেন নাই। এই যে মেয়ের কথা বললাম, এই একটা মেয়ে মারা যাওয়ার পরে যে অনুভূতি, এবং মেয়েটা তাকে প্রায় চিঠি লিখতো, কারণ আমরা জানি ওই সময় চিঠির যুগ। রবীন্দ্রনাথ ঠাকুরকে যে চিঠিগুলো লিখতো সেগুলো খুবই খুবই অপূর্ব রসে ভরা। হয়তো কখনো দুঃখের গল্প ছিল, কষ্টের গল্প ছিল, এবং রসেও ভরা ছিল। এই যে রবীন্দ্রনাথ ঠাকুরের মেয়েটা বিয়ে দেওয়ার পরে তার শ্বশুর বাড়ির কম বেশি হয়তো অত্যাচার নির্যাতনের ফলে একসময় তার মেয়েটা মারা যায়। এই যে মারা যাওয়ার পরের যে আবেগ অনুভূতি, এই অনুভূতিটিকেই রবীন্দ্রনাথ ঠাকুর আসলে তার বেশ কয়েকটি গল্পে রূপদান করার চেষ্টা করেছেন, এবং এই এই অনুভূতিটাকেই কাজে লাগিয়ে তিনি মূলত আমাদের এই অপরিচিতা গল্পটি রচনা করেন। অপরিচিতা গল্পটি এবং হৈমন্তী গল্পটি, এগুলো সবই সেই অনুভূতি থেকেই লেখা। তিনি আসলে হৈমন্তী গল্পে আমাদের আগের আগের বছরে পাঠ্য ছিল, অর্থাৎ তোমাদের আগের সিলেবাসের পাঠ্য ছিল হৈমন্তী গল্পটি। হৈমন্তী গল্পটি খুবই চমৎকার। ওখানে দেখা যায় হৈমন্তীর খুব সংক্ষিপ্ত কথা হচ্ছে, হৈমন্তীর বিয়ে হয়, হৈমন্তীর বিয়ে হওয়ার পর শ্বশুরবাড়ির অত্যাচার নির্যাতন হচ্ছে, এবং হৈমন্তী সেটাকে মেনেই নিয়েছে যে এটা তার ভাগ্যের লেখন, এবং সে সেটা মেনে নিয়েছে, এবং সেই অত্যাচার নির্যাতনের ফলে, একসময় পারিবারিক অত্যাচার নির্যাতনের ফলে হৈমন্তী তার শ্বশুরবাড়িতে মৃত্যুবরণ করে। অর্থাৎ এটাকে রবীন্দ্রনাথ ঠাকুর ওখানে দেখানোর চেষ্টা করেছেন যে হৈমন্তী ওইটা তার এক ধরনের মেনে নেওয়া, কষ্টের অত্যাচার নির্যাতনকে মেনে নিয়েছে। আর আমরা দেখবো যে ঠিক অপরিচিতা গল্পটি তার উল্টা, কারণ সমাজ হিসেবেও আমরা দেখেছি যে সময়টা পরিবর্তন হয়ে গিয়েছে। কেননা আমরা দেখেছি যে আগের যে সময়টি ছিল, অর্থাৎ এক সময় ছিল যে মেয়েরা সাধারণত বিয়ে হতো, বিয়ের পরে শ্বশুরবাড়ির অত্যাচার নির্যাতনের ফলে অনেকেই গলায় দড়ি নিয়ে মরতো, অনেকে আত্মহত্যা করতো। তার মানে বেশিরভাগ মেয়েই অত্যাচার নির্যাতন সহ্য তো করতোই, তারপরে আবার নিজের বাবার বাড়িতে ফিরে না এসে আসলে নিজের মতো করে জীবনটাকে বিলিয়ে দিয়ে আসতো। এই যে নিজের মতো করে জীবনটাকে বিলিয়ে দিয়ে আসা, তো আসলে এটা খুবই দুঃখজনক। তো এটাকে আমরা খুবই দুঃখজনক হিসেবে বলছি। এই এই অধ্যায়টা এক সময় ছিল, সমাজে এই পরিবর্তনটা এসেছে যে নারীরা আগের অবস্থায় নেই। এখন আর নারীরা ইচ্ছা করলেই স্বামীর বাড়িতে অত্যাচার নির্যাতনের শিকার হলেই যে গলায় দড়ি নিয়ে মরবে, আত্মহত্যা করবে, এই ধরনের প্রবণতাটা এখন কমে এসেছে। এখন উল্টা হয়েছে যে নারীরা স্বাবলম্বী হচ্ছে, নিজে থেকে টিকে থাকার চেষ্টা করছে। যেমন বিলাসী গল্পের সূত্র ধরে বলবো যে অতিকায় হস্তি লোক পেয়েছে কিন্তু তেলাফোকা টিকে আছে। অর্থাৎ নারীরা এখন নিজেরাই টিকিয়ে থাকার সংগ্রামে লিপ্ত। বরং আগের তুলনায় আগের সমাজের অবস্থা আর এখনকার সমাজের অবস্থা ঠিক বিপরীত চিত্র। আমরা দেখবো যে হৈমন্তী গল্প এবং আমাদের এই অপরিচিতা গল্পটা ঠিক তার সমাজের উল্টা পিঠের গল্প। কেননা অপরিচিতা গল্পে আমরা দেখবো যে অপরিচিতা, অর্থাৎ যে কল্যাণী নামক নারী, কেন্দ্রীয় নারী চরিত্রের কথা বলা আছে। কেন্দ্রীয় নারী চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে সে ব্যক্তিত্ব সম্পন্ন নারী। তার সঙ্গে অনুপম নামক একজন কেন্দ্রীয় পুরুষ চরিত্রের বিয়ে হওয়ার কথা ছিল, কোনো কারণে যাকে আলোচনা পরে করবো যে বিয়ে কেন হলো না। বিয়ে না হওয়ার পরবর্তীতে এই নারী কিন্তু আসলে নিজেকে চুপচাপ গুটিয়ে রাখেনি, অর্থাৎ বিয়ে হলো না, সে তার জীবনটা শেষ হয়ে গেল না,
সেক্ষেত্রে সে কিন্তু আত্মহত্যাও করেনি, জীবনটা শেষ হয়ে গেল, বসেও থাকেনি। সে কিন্তু ঠিকই শেষ দিকে গিয়ে আমরা দেখি যে দেশ সেবায়, দেশ মাতৃকার সেবায় নিজেকে নিয়োজিত করেছে। যেমন সে একটি শিক্ষা প্রতিষ্ঠানে অংশগ্রহণ করেছে, শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের সঙ্গে সে সময় কাটায়, ছাত্রছাত্রীদেরকে পড়ালেখার শিক্ষা দেয়। এই যে দেশ মাতৃকায় নিজেকে নিয়োজিত করা, অর্থাৎ নিজে টিকে থাকার যে একটা সংগ্রাম, এই সংগ্রামের কথাটি এই কল্যাণী চরিত্রের মধ্যে দিয়ে মূলত ফুটে উঠেছে। যাই হোক, আমরা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যক্তিগত পারিবারিক জীবন থেকে বের হয়ে যদি আমরা বলি পুরস্কারের দিক দিয়ে, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনে অনেকগুলো পুরস্কার পেয়েছেন। আমরা বলবো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে তিনি ডিলিট পুরস্কার পেয়েছেন। এছাড়া উনি নোবেল পুরস্কারের কথা তো আমরা বলেইছি। এছাড়াও আমরা দেখেছি যে উনি 1915 সালের দিকে নাইট উপাধি পান ব্রিটিশদের কাছ থেকে, অর্থাৎ ছাড় উপাধি পান। আমরা এই নাইট উপাধিটা আমরা দেখেছি জালিয়ানবাগ হত্যাকাণ্ডের, অর্থাৎ ব্রিটিশ সেনাবাহিনীর বা ব্রিটিশ নিরাপত্তা কর্মীদের অত্যাচার নির্যাতনের জালিয়ানবাগ হত্যাকাণ্ড সংঘটিত হয়। জালিয়ানবাগ হত্যাকাণ্ডের ফলে 1919 সালে রবীন্দ্রনাথ ঠাকুর এই নাইট উপাধি বর্জন করেন। আচ্ছা, এর বাইরে আমরা কিছু তথ্য দিতে পারি, যেমন রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলামের মধ্যে সম্পর্ক খুবই ভালো ছিল। কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুরকে একটি কাব্য গ্রন্থ উপহার করেছিলেন, সেটি হচ্ছে সঞ্চয়িতা। আর আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের কাজী নজরুল ইসলামকে উপহার দেন হচ্ছে বসন্ত নাটক। এর বাইরে আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সম্পর্কে আরো কিছু তথ্য বলা যায়। যেমন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর একদম ছোটকালেই লেখালেখি করতেন, অর্থাৎ 8 বছর বয়সের থেকেই তার লেখালেখিটা শুরু। এরপরে নিরন্তর লিখে গিয়েছেন। এবং আমরা জানি যে আমাদের এই যে গল্পটি নিয়ে আমরা আলোচনা করব, অপরিচিত গল্প, এই অপরিচিত গল্প সহ অনেকগুলো গল্প লিখেছেন। এবং শেষ জীবনে, অর্থাৎ প্রায় 80 বছর যাবৎ উনি বেঁচে ছিলেন। এর আগ পর্যন্ত তিনি লেখালেখি করে গিয়েছেন। শেষ জীবনেও তিনি একটি কাব্যগ্রন্থ লিখেছেন, যেটিও খুব জনপ্রিয় এবং গুরুত্বপূর্ণ, যেটাকে আমরা বলছি শেষ লেখা। এই এই লেখার কথাটা যদিও আমরা অন্য একটি কবিতায়, অর্থাৎ তোমাদের যদি ঐকতান কবিতাটি পাঠ্য থাকে, অথবা রবীন্দ্রনাথ ঠাকুর অন্য কোনো কবিতা যদি তোমাদের পাঠ্য থাকে, সেই কবিতাটি আলোচনা করতে গেলেও আমরা এটি পেয়ে যাব। যাই হোক, আজকে তোমাদের অন্তত শুধু অপরিচিতা গল্পের এই কথাটুকু নিয়ে কথাটি শেষ করব। আগামী দিন আমরা মূলত অপরিচিতা গল্পের সম্পর্কে আরো কিছু তথ্য, একদম ভিতরের তথ্য, রবীন্দ্রনাথ ঠাকুরের অপরিচিতা গল্পের ভিতরের তথ্যগুলো আমরা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব, তুলে ধরার চেষ্টা করব। এবং এটাও বলে যে আমরা গল্পটাও সম্পর্কে একটু রিডিংও করে দেখবো, আসলে কি গল্পটায় কি বলা হয়েছে। শুধু আমরা বাইরের আবরণ থেকে এগুলো বলছি না, ভিতরেও যে কি আছে সেটাও আমরা দেখানোর চেষ্টা করব। আমি এখানে এই গল্পটির মূল বক্তব্যটা আমার মতো করে নিয়েছি। আমি লেখার চেষ্টা করেছি যৌতুক প্রথার জাতাকলে নিষ্পেষিত। খেয়াল করে যে যৌতুক প্রথার জাতাকলে নিষ্পেষিত এক নারীর বলিষ্ঠ, প্রতিবাদী ও আত্মমর্যাদাবোধ সম্পূর্ণ ব্যক্তিত্বের প্রকাশ। অর্থাৎ যৌতুক প্রথা জাতকলে নিষ্পেষিত এক নারীর বলিষ্ঠ, প্রতিবাদী, আত্মমর্যাদাবোধ সম্পূর্ণ ব্যক্তিত্বের প্রকাশ। কে সেই নারী? আমরা সেই নারীর কথাই বলছিলাম, তিনি হচ্ছে আমাদের কেন্দ্রীয় নারী চরিত্র কল্যাণী। অর্থাৎ এই গল্পটির মূল বক্তব্য হচ্ছে যৌতুক প্রথার জাতাকলে নিষ্পেষিত এই আত্মমর্যাদাবোধ সম্পূর্ণ বা ব্যক্তিত্ব সম্পূর্ণ এক নারীর গল্প। এই গল্পটিকে আমরা এই যৌতুক প্রথা এই বিষয়টি নিয়েও আমরা পরে আলোচনা করব, এবং কিভাবে যৌতুক প্রথা একজন নারীকে প্রতিবাদী করে ফেললো, বলিষ্ঠ করে ফেললো, আত্মমর্যাদা বোধ সম্পূর্ণ করলো, ব্যক্তিত্বের প্রকাশ ঘটালো। এগুলো আমরা ধীরে ধীরে দেখার চেষ্টা করবো। ঠিক আছে, তোমরা আজকে অন্তত ভালো থাকো। তোমাদের সাথে আবার আগামী আরেকটি ক্লাসে আমাদের হয়তো দেখা হবে। আল্লাহ হাফেজ।
সবাই ভালো থেকো।